আমাকে আমার বাসায় যেই যায় সে আমাকে পড়ার টেবিলেই পাবে এখন অবধি? হ্যাঁ, এখনো পাবে। ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। কত সালের দিকে সেটা? এটা 1969-70 সেশন। 1980-র 24শে নভেম্বর আমি ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করি। আমার মামা মৌলানা আব্দুর রহিম সাহেব অনেক বইয়ের লেখক। মৌলানা আব্দুর রহিম বিখ্যাত লেখক। জি হ্যাঁ, উনি আমার আপন মামা। ইসলামিক স্টাডিজ বিভাগ, এটি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন একটি বিভাগ, এবং আপনি মোয়াজ্জেম স্যারের নাম বলেছেন, যিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত ছিলেন। পরবর্তীতে কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার দৌড়ে ভিসি আর কেউ হননি আমার জানা মতে, ভিসি আর কেউ, এবং এই দৌড়েও কিন্তু কেউ আসলে এগিয়ে ছিলেন না। এখন যে এগিয়ে থাকছেন না, কি কারণ? পড়াশোনা শেষ, লেখালেখি করা উচিত বলে আমার মনে হয়। যে কোনো, বিশেষ করে শিক্ষকতা যারা করেন, তারা যদি তার বিষয়ে একটু লেখালেখি করেন, বইপত্র লিখেন, তাহলে ছাত্রছাত্রীদের সুবিধা হয়। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে ইনোভা টক্সের আজকের পর্বে। বাংলা ভাষাভাষী পাঠক আমরা যারা পবিত্র কোরআন শেখার জন্যে কিংবা আরবি ভাষা শেখার জন্যে বিভিন্ন অভিধানের দ্বারস্থ হয়েছি, তারা নিশ্চয়ই দিশারি ব্যবহারিক অভিধান কিংবা 3 ভাষার পকেট অভিধান, আল মোজামুল ওয়াফি, আল কাফি আর শাফি সহ অসংখ্য ডিকশনারির কথা জানি, ডিকশনারির সহযোগিতা আমরা নিয়েছি। সেই ডিকশনারি যিনি লিখেছেন, বাংলা ভাষাভাষী পাঠকের কাছে আরবিকে একেবারেই পানির মতো সহজ করে উপস্থাপন করবার জন্য যিনি নিরন্তর কাজ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমেরারি প্রফেসর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান স্যারকে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি। জানার চেষ্টা করব কিভাবে তিনি একজন প্রবাদ প্রতিম শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলেছেন, কিভাবে অভিধান বেত্তায় নিজের দখলকে এত বেশি মজবুত করেছেন, এত বেশি সুদৃঢ় করেছেন। চলুন সরাসরি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আপনার দীর্ঘ জীবন, দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবন, এই বর্ণাঢ্য কর্মজীবনে আপনি প্রচুর কাজ করেছেন। আপনি অসংখ্য শিক্ষার্থীকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আপনার লাখো, এমনকি কোটি কোটি শিক্ষার্থী, আমি বলবো যে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা আপনাকে হয়তো সরাসরি দেখেনি কখনো, কিন্তু আপনার বই পড়েছে, আপনার লেখা পড়ে, আপনার অভিধান পড়ে তারা সহযোগিতা নিয়েছে এবং জ্ঞান অর্জন করেছে। সবারই জানার আগ্রহ ছিল, আকাঙ্ক্ষা ছিল, কে সেই ব্যক্তি যিনি রিয়াদ প্রকাশনের ব্যানারে এত এত ডিকশনারি, এত এত বই যিনি লিখেছেন। তাকে জানার জন্য, তাকে দেখার জন্য মানুষের প্রচুর আগ্রহ। আমরা আশা করি আপনাকে দেখতে পেয়ে মানুষ আজকের এই এপিসোডটি খুব আগ্রহ ভরে দেখবে এবং অনেক কিছু জানার চেষ্টা করবে। আমি প্রথমে জানতে চাই, আপনি কেমন আছেন আসলে এই বৃদ্ধ বয়সে? আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছেন। বয়স হলেও সেই অনুযায়ী ভালোই আছি বলতে হয়। আমার সমবয়সী সহপাঠী তাদের অনেকেই বিদায় নিয়েছেন, তো সেই হিসাবে আল্লাহ আমাকে রেখেছেন, কাজকর্ম করছি, সুতরাং আল্লাহর অশেষ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। বয়স কত হলো স্যার আপনার? আমার বয়স 80-র কাছাকাছি। আল্লাহু আকবার। আপনি এই বয়সে আপনি আমাদের স্টুডিওতে এসছেন এবং হেঁটে এসছেন। সো আমি মনে করি আল্লাহ তাআলা আপনাকে অনেক সুস্থ রেখেছেন। আপনি এই অবসর জীবনে কি করছেন এই মুহূর্তে? আপনার বর্ণাঢ্য কর্মজীবনে গল্প শুনবো, তার আগে একটু জেনে নেই যে এই মুহূর্তে কি করছেন আসলে। আসলে আমার অফিসিয়াল অবসর 2017 থেকে। আচ্ছা। কিন্তু আমি আসলে অবসরে নেই। আমি যে কাজ করতাম সেই কাজ এখনও করছি এবং আমার মনে হয় অবসর জীবনে আরও বেশি করে করছি। লেখালেখি করছি, আর অবসর জীবনে গেলেও ছাত্রছাত্রীদেরকে এখন আমি পড়াচ্ছি। মাশাআল্লাহ। আমার কর্মস্থল হচ্ছে দুটো, প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আধুনিক ভাষা ইনস্টিটিউট। আচ্ছা। বলা যায় একই সময় থেকে
শুরু করেছি 1980 সন থেকে। এই দুটো কর্মস্থলে একই সঙ্গে আমি কাজ চালিয়ে নিচ্ছি। দুটোই তো ভাষা, আরবি একটি বিভাগ হচ্ছে যেটি- মূলত ভাষার সঙ্গে সঙ্গে সাহিত্য, হ্যাঁ। আরেকটি প্রধানত ভাষা। আচ্ছা, তো দুটোতেই আমার আগ্রহ, সেজন্য আমি মনের আনন্দে এই কাজগুলো এই বার্ধক্যেও চালিয়ে যেতে পারছি। যারা আরবি বিভাগে পড়াশোনা করেছে বা করে, কিংবা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে, তাদের কি আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি হবার বা ক্লাস করার কোনো প্রয়োজনীয়তা আছে? ওরকম নেই, তবে সামান্য কিছুটা আছে। কারণ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এবং আরবি বিভাগে আগে যে সিলেবাসটা ছিল, এখন অবশ্য পরিবর্তন হয়েছে, সেখানে কিছুটা আধুনিক ভাষার সঙ্গে পরিচয় ঘটা একটু কঠিন ছিল। আমরা যখন পড়েছি হ্যাঁ, তখনও আমরা এই পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন বা লোকদের মুখের ভাষা, আরবদের ভাষা ভালো বুঝতে পারতাম না। আচ্ছা। তো আধুনিক ভাষা ইনস্টিটিউটে একটু চেষ্টা করা হয় যাতে আজকালকার ভাষাটার সঙ্গে একটু পরিচয় ঘটে। বইপত্রগুলো সেইভাবেই নির্বাচন করা হয়। এটা কি বেসিক্যালি জেনারেল শিক্ষিতদের জন্য আরবি ভাষা শেখার আয়োজন? এখানে জেনারেল শিক্ষিতরাও পড়তে পারে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরাও পড়তে পারে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে যারা পড়ছে, আরবি এবং ইসলামিক স্টাডিজ সহ, তারাও এখানে পড়তে আসে যে একটু আধুনিক আরবি শিখব। সেই জন্য সবার জন্য এখানে উন্মুক্ত। এখানে ইন্টারমিডিয়েট পাশ করলেই তারা ভর্তি হতে পারে। আচ্ছা। এখানে কোনো অপশন নাই, আপনি এখনো সেখানে শিক্ষকতা করছেন? আধুনিক ভাষা ইনস্টিটিউটে আমি পার্ট টাইম হিসেবে আছি, যাকে বাংলায় বলে খণ্ডকালীন শিক্ষক। আচ্ছা। এটার জন্য কোনো বয়স নির্ধারণ নেই। আপনি এই মুহূর্তে সুপার নিউমারারি প্রফেসর হিসেবে আছেন। এখানে অনারারি প্রফেসর, সুপার নিউমারারি প্রফেসর, এই বিষয়গুলো কি আসলে? আসলে একজন শিক্ষক যখন অবসরে যান 65 বছর বয়সে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 65 বছর বয়স সীমা, তারপরে সাধারণত সবাই চলেই যান, যার যার কাজ করেন, যে কয়দিন থাকেন নিজের রুচিমতো চলেন। কিন্তু একটু সুযোগ আছে, কোনো শিক্ষক যদি শারীরিক মানসিকভাবে সুস্থ থাকেন অবসরের পরেও, এবং বিভাগ যদি তার শিক্ষাদানের প্রয়োজনীয়তা অনুভব করে, তাহলে তাকে অনুরোধ করলে তিনি এখানে থাকতে পারেন কয়েকটি ভাবে। একটি হচ্ছে খণ্ডকালীন শিক্ষক, পার্ট টাইম টিচার, আরেকটি হচ্ছে অনারারি প্রফেসর, আরেকটি হচ্ছে সুপার নিউমারারি প্রফেসর, আরেকটি হচ্ছে সেটা সবার ক্ষেত্রে হয় না, প্রফেসর এমেরিটাস। আচ্ছা। প্রফেসর এমেরিটাস হলে তাকে কোনো ক্লাস নিতে হয় না, বিভাগে নিয়মিত ক্লাস নিতে হয় না, বাকিগুলো বিভাগ তাকে রুটিন দেয় এবং সেই রুটিন অনুযায়ী পড়ায়, ছাত্রছাত্রীদেরকে উনি পড়াতে পারেন। তো সেই হিসাবে আমি সুপার নিউমারারি প্রফেসর হিসেবে আছি। অ্যারাবিক বা ইসলামিক স্টাডিজ এই ধরনের ডিপার্টমেন্টে কি প্রফেসর এমিরেটাস আছেন কেউ? হ্যাঁ, অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ থেকে প্রফেসর এমিরিটাস হয়েছেন। অ্যারাবিক বিভাগ থেকে হয়েছিলেন প্রফেসর সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাবেক ভিসি যিনি ছিলেন। জি, সাবেক ভিসি ছিলেন। আচ্ছা। ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে প্রফেসর সিরাজুল ইসলাম, ও, উনি হয়েছিলেন। আমার জানা মতে এই দুই বিভাগ থেকে হয়েছিলেন। এমনকি কোনো বিধিনিষেধ আছে যে সিমালটেনিয়াসলি একই সাথে আসলে কতজন শিক্ষক এমিরেটাস প্রফেসর হিসেবে থাকতে পারবেন? এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে, এরকম আমার জানা মতে এরকম কোনো সংখ্যা নির্দিষ্ট নেই। বিশ্ববিদ্যালয় প্রয়োজন মনে করলে বেশিও নিতে পারে। তবে সুপার নিউমারারি প্রফেসরের জন্য পোস্ট থাকে বিভাগে। আচ্ছা। একটা পোস্ট যদি থাকে তাহলে একজন, আর কোনো বিভাগে একাধিক পোস্টও থাকতে পারে। তো সেক্ষেত্রে একাধিক সুপার নিউমারারি প্রফেসরই হতে পারে। আমি অনারারি পার্ট টাইমের জন্য ওরকম কোনো নির্ধারণ নেই, প্রয়োজন হলে পোস্ট ক্রিয়েট করে বিভাগ শিক্ষক রাখতে পারে। আচ্ছা। স্যার, আমি একটু আপনার জীবনের গল্পটা একদম শুরু থেকেই জানতে চাই। আপনি আসলে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আমার জন্মস্থান হলো বরিশাল জেলার বানারীপাড়া থানায় ইলুহার গ্রামে। আচ্ছা। আমার বাবার বাড়িতে। আচ্ছা, ছোটবেলায় বেড়ে ওঠা ওখানেই বেড়ে ওঠা, লালন পালন, প্রাথমিক শিক্ষা, প্রাইমারি শিক্ষা সব এখানে। তো আমি প্রথমে পড়েছি সরকারি প্রাইমারি স্কুলে, ক্লাস 5 পর্যন্ত পড়েছি। তারপরে আমি আলিয়া মাদ্রাসায়
পড়তে গিয়েছি। আলিয়া মাদ্রাসা আমি আমার গ্রামের কাছাকাছি যে মাদ্রাসা সেখানে আমি 1 বছর পড়েছি। আর 1 বছর পড়েছি আমি পটুয়াখালী জেলার মোকামিয়া মাদ্রাসা আর নুরায়ণপুর মাদ্রাসা। এই দুটো মাদ্রাসায় আমার আব্বা শিক্ষকতা করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমি ওখানে পড়েছি। তো 2 বছরে আমি একটা ক্লাস এখানে পড়েছি 2 শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরে আমি সারসিনা দারুসুন্নাত আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি। আচ্ছা, এখান থেকে দাখিল, আলিম এবং ফাজিল এই 3টা বোর্ডের পরীক্ষা আমি দিয়েছি। তারপরে কামিল পড়ার জন্য আমি মাদ্রাসায় আলিয়া ঢাকাতে চলে আসি। আচ্ছা। তখন তো আসলে ফাজিল কামিলের মান ছিল না মনে হয়। ফাজিলের মান ছিল এসএসসি এসএসসি। এবং ফাজিল পাশ করেই কলেজে ভর্তি হতো। এখন যেমন দাখিল পাশ করে কলেজে ভর্তি হওয়া যায়, হ্যাঁ। আমরাও কলেজে ভর্তি হয়েছি কিন্তু ফাজিল পাশ করে। ও এবং ফাজিল পড়তে হতো বাংলা এবং ইংরেজি নিয়ে। অপশনাল যে সাবজেক্ট ছিল তার মধ্যে যে বাংলা এবং ইংরেজি নিয়ে পাশ করবে ফাজিল সে কলেজে ভর্তি হতে পারবে। আচ্ছা আচ্ছা। তো আমি সেইভাবে কলেজে ভর্তি কোন হয়েছি। কলেজে ভর্তি হয়েছিল? আমি শেখ বোরহানউদ্দিন কলেজে ভর্তি হয়েছিলাম। আচ্ছা সেখান থেকে এইচএসসি পাশ করেছি। আচ্ছা আচ্ছা, মানে একই সাথে কামিল করলেন আবার দেখা গেল এইচএসসি পাশও করলেন। হ্যাঁ। আচ্ছা। তো আমি যেবারে আমার দাখিল, আলিম, ফাজিল সবগুলোতে আমি বোর্ডের মেধাবৃত্তি পেয়েছি। আর ইন্টারমিডিয়েট শেখ বোরহানউদ্দিন কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলাম। আর্টস, কমার্স, সায়েন্স সব গ্রুপের মধ্যে আমি একাই ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। মাশাআল্লাহ। এরপর বিশ্ববিদ্যালয়ে কখন ভর্তি হলেন? ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। কত সালের দিকে সেটা? এটা 1969-70 সেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে 1969-70 মুক্তিযুদ্ধের সময়টাতে আপনি বিশ্ববিদ্যালয়ে ছিলেন। অবশ্যই। তখনকার কোনো বিশেষ স্মৃতি কি মনে পড়ে বা আপনার কোনো? অসংখ্য স্মৃতি। মুক্তিযুদ্ধের কারণে কিছুদিন ক্লাস বন্ধ ছিল, তারপরে সীমিত আকারে ক্লাস চলেছে, অনেক কম ছাত্রছাত্রী তখন ইউনিভার্সিটিতে ছিল। সেই সময়েই আমি সেকেন্ড ইয়ার অনার্সের ছাত্র এবং আমাদের সময় সাবসিডিয়ারি পরীক্ষা দিতে হতো 2টো বিষয়ে। তো সেই পড়াশোনা আমি ওখানে বসে করেছি আর কি। আচ্ছা। তো স্মৃতি একটা সব এরকম যে সকল ছাত্ররা, ছেলেদের হল শুধুমাত্র হাজী মোহাম্মদ মহসিন হল এবং জিন্না হল, যেটা এখন সূর্য সেন হল, এইখানে পড়তো। অন্যান্য হলের ছাত্ররা তখন ছিল না। তখন তারা গ্রামে চলে গিয়েছে, কেউ মুক্তিযুদ্ধে চলে গিয়েছে। এটা একটা দুঃসহ স্মৃতি আর কি, যে ইউনিভার্সিটির স্বাভাবিক পরিবেশটা ছিল না। আপনার অনার্স মাস্টার্স শেষ হলো কখন? অনার্স আমাদের পরীক্ষার সনটা ছিল 1972 আর মাস্টার্স ছিল 1973, কিন্তু মুক্তিযুদ্ধের কারণে সেশন পিছিয়ে যায় 2 বছর। আচ্ছা। তো 73-এর অনার্স পরীক্ষা হয়েছে, 72-এর অনার্স পরীক্ষা হয়েছে 74-এ, আর 73-এর মাস্টার্স পরীক্ষা হয়েছে 75-এ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার সহপাঠীদের মধ্যে এখন কেউ জীবিত আছেন? সহপাঠী ইউনিভার্সিটির যারা, তাদের মধ্যে জীবিত আছেন আবু বকর রফিক আহমদ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন অনেক বছর। আচ্ছা। উনি জীবিত আছেন। ইউনিভার্সিটির সহপাঠীরা জীবিত আছেন কয়েকজন, কিন্তু প্রাইমারি স্কুলে তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা কারা ছিলেন? আবু বকর মোহাম্মদ রফিক আহমদ, আচ্ছা আচ্ছা। তারপরে মৌলানা মোহাম্মদ সালেহ, একজন খুলনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। আচ্ছা। এনারা জীবিত আছেন। মাশাআল্লাহ। তো এরপরে আপনি ছাত্র জীবন শেষ করলেন, একদিকে ঢাকা আলিয়া থেকে কামিল করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করলাম। অনার্স মাস্টার্সে আমি ফার্স্ট ক্লাস দুটোতেই। মাশাআল্লাহ। তখন কি আপনার লেখালেখির কোনো ছিল, অভ্যাস ছিল? আমার এমএ পরীক্ষা দেওয়ার পরে আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশে দেরি হতো। এখন যেমন তাড়াতাড়ি হয় এরকম হতো না, কখনো 6 মাস 7 মাস লেগে যেত। এই সময়টাতে আমি দিশারি নামক বইটি লিখেছি, ওয়ার্ড বুক। প্রথম বই এটা? প্রথম বই আমার। এবং প্রথম বইতেই আপনি বাজিমাত? হ্যাঁ, এখন ওই বইটা মাশাআল্লাহ অনেক মার্কেটে অনেক চলছে। এটা এখন অবধি আপনার কত কপি সেল হয়েছে? আমার মনে হয় লক্ষাধিক
লক্ষাধিক হ্যাঁ। কপি শুধু এই একটা বই সেল একটা করেছে। বইতেই। গ্রেট। এটা তো এমএ পরীক্ষা মানে আপনার সেই 1975 থেকে এখন পর্যন্ত চলছে। হ্যাঁ, এখনো চলছে। এবং সবচেয়ে বেশি আমার বই মুদ্রণ হয়েছে আল মুজামুল ওয়াফি, তারপরে এই দিশারি। আচ্ছা, মানে দিশারির চাইতো আল মুজামুল ওয়াফিটা আরো বেশি। অনেক বেশি। মুজামুল ওয়াফির এখন 63 এডিশন, মানে 63তম মানে মুদ্রণ। গড, 63তম মুদ্রণ এবং চলছে। বছরে কমপক্ষে 4 বার ছাপতে হয়। এটা আমাদের দেশে, দেশের বাইরে, ইন্ডিয়াতে, বাইরে বলতে পশ্চিম বাংলায় যে আরবি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানেও যায়। দেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা যান তখনই তারাও এটা সঙ্গে রাখেন। তো সেই হিসাবে ভারতবর্ষ, মানে বাংলাদেশ, ভারত বেশি, তারপরে অন্যান্য দেশেও যারা বাংলা ভাষাভাষীরা যান তাদের কাছে এই মুজামুল ওয়াফি থাকে। তাহলে এটাও তো লক্ষাধিক কপি ইতিমধ্যে। এটা আরো বেশি, আরো বেশি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সব বইগুলোই তো আপনার যে রিয়াদ প্রকাশন সেখান থেকে এখান আসছে। থেকেই মূলত রিয়াদ প্রকাশন করাই হয়েছে আমার বই ছাপানোর জন্য। আচ্ছা, এখান আচ্ছা। থেকে অন্য বই প্রকাশিত হয় খুবই কম। এটা তো ওনার আপনি নিজেই। এটা আমারই প্রতিষ্ঠিত। আচ্ছা আচ্ছা, রিয়াদ কে আসলে? রিয়াদ আমার বড় ছেলের নাম, ওর নামেই এটা করা হয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত রিয়াদ প্রকাশনের প্রকাশনী কয়টা? আমার বইয়ের সংখ্যা 32। আচ্ছা আর খুব ঘনিষ্ঠ 2-4 জনের 8-10টা বই ছাপা হয়েছে এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার যতগুলো বই লিখেছেন তার মধ্যে যেটা বললেন যে মুজামুল ওয়াফি সবচেয়ে বেশি দিশারি, পাঠক সংখ্যা, আর দিশারি, তারপরে দিশারি, বাকিগুলো তারপরে। বাকিগুলোর অবস্থা কেমন? সেগুলো বছরে একবার ছাপি, কোনোটা 2 বছরে একবার, কোনোটা 3 বছরে একবার, আর বছরে একাধিকবার ছাপা হয় আল মুজামুল ওয়াফি এবং দিশারি। 3 ভাষার পকেট অভিধান যেটা, এটাও বছরে 1-2 বার এরকম ছাপা হয়। আচ্ছা আচ্ছা। এমনি অভিধান লেখার যে মানে প্রেরণা, এটা কোত্থেকে আসলো আপনার? এটা হচ্ছে আমি ছাত্র জীবনে যখন বই পড়তাম, আরবি বই যখন পড়তাম, তখন আমি অনুভব করতাম যে এই বই ভালো বোঝার জন্য একটা আরবি অভিধান থাকা উচিত, যেখানে আরবি শব্দের উর্দুতে অর্থ হতে পারে, ইংরেজিতে হতে পারে, বাংলায় হতে পারে। এই ভাষাগুলো আমার জানা। তো অ্যারাবিক টু উর্দু, অ্যারাবিক টু ইংলিশ, অ্যারাবিক টু বেঙ্গলি, যে কোনো একটা ডিকশনারি আমার নিজের কাজেই দরকার। কেন দরকার? আমার টিচার যখন আমাদের পড়াতেন তখন আমি যতটুকু বুঝতাম, তারপরে সহায়ক বইপত্র পড়ে যতটুকু বুঝতাম, একটি অভিধান সামনে নিতে পারলে আমি তার থেকে অনেক গুণ বেশি বুঝতাম বইয়ের বক্তব্যটা। আমি দেখতাম যে আমি যদি একটা অভিধান দেখে শব্দ বের করে করে আমার পাঠ্য বইটা পড়ি, তাহলে আমার আর কোনো অস্পষ্টতা থাকে না। কিন্তু ক্লাসে স্যার পড়ানোর পরে অস্পষ্টতা থাকতো, তারপরে সহায়ক বইপত্র দেখলেও আমার অস্পষ্টতা দূর হতো না। কিন্তু আমি একটা ভালো অভিধান নিয়ে যদি পড়ি তাহলে দেখতাম যে আমি ক্লিয়ার হয়ে গিয়েছি। এবং আমি অনেক কষ্ট করে অনার্স মাস্টার্সে পড়ার সময় এই অভিধান ব্যবহার বিশেষ করে শুরু করি। মাদ্রাসা জীবনে তেমন সুযোগ হয় নাই। তো তখন আমি বিদেশি অভিধান, যেমন একটি অভিধান আল ফারাইদুদ দুররিয়া, এটা লেবাননের বৈরুত থেকে প্রকাশিত, আল মুনজিদ, এইসব অভিধান আমি তখন সংগ্রহ করি। পাওয়া যেত, ঢাকার চকবাজারে গেলে বড় বড় বইয়ের লাইব্রেরিতে পাওয়া যেত। তো সেভাবে আমি সংগ্রহ করি এবং সেইটা পড়তে গিয়ে আমার মধ্যে তখনই একটা চিন্তা হয়েছে যে অভিধান বিষয়ে আমি উচ্চশিক্ষা করব এবং অভিধান আমি নিজে রচনা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। ওইখান থেকেই মাস্টার্সে থাকাকালীন, হ্যাঁ, অনার্স অভিধান, ওই যে দিশারি শুরু করলাম, এটাও তো একটা অভিধানেরই মতো। তো ওইটা এমএ পরীক্ষার পরেই এটা আমি লিখে ফেললাম। তো এটা লিখে এটা আমি প্রকাশ করব কোথায়? আমি তো ছাত্র মানুষ তখনও। তো এই একটা বিচিত্র অভিজ্ঞতা। আমি এর পাণ্ডুলিপি নিয়ে প্রথমে গেলাম বাংলা একাডেমিতে। তখনকার আমার বুঝ অনুযায়ী বাংলা একাডেমিতে বই প্রকাশ হয়। বাংলা একাডেমির মহাপরিচালক তখন ডক্টর আশরাফ সিদ্দিকী, উনি একজন মানে পুঁথি সাহিত্য বিশারদ। তো ওনার কাছে গেলাম, স্লিপ দিয়ে দেখা করলাম, বললাম যে স্যার আমি এরকম শব্দ নিয়ে একটা বই লিখেছি, এটা কি বাংলা একাডেমি থেকে প্রকাশ করা যায় কিনা?
উনি বললেন যে পাণ্ডুলিপি দেখে বললেন যে এটার মধ্যে যেহেতু আরবি আছে, এইটা আপনি একটা কাজ করেন, আপনি ইসলামিক একাডেমিতে চলে যান। মানে বর্তমানে যেটা ইসলামিক ফাউন্ডেশন, তার নাম ছিল ইসলামিক একাডেমি। আচ্ছা, ওখান থেকে ইসলামী বইপত্র বা আরবি বইপত্র ছাপা হতে পারে। আপনি ওখানকার যিনি দায়িত্বশীল আছেন, ওনার নামটাও উনি বলে দিয়েছিলেন। তো ওনার সঙ্গে গিয়ে আপনি দেখা করেন। আমি নামটা মনে হবে একটু পরে হয়তো। তো আমি তার সঙ্গে দেখা করলাম। উনি বললেন যে দেখেন, আমরা তো এখন বিশ্বকোষ নিয়ে কাজ করছি, আর আপনি একটা ওয়ার্ড বুক নিয়ে আসছেন, এইটাতে আমাদের আগ্রহ তেমন নেই। তারপরে আমি এই অভিজ্ঞতা নিয়ে আমার মামা মৌলানা আব্দুর রহিম সাহেব, অনেক বইয়ের লেখক, ওনার মাওলানা আব্দুর রহিম বিখ্যাত লেখক জি হ্যাঁ, উনি আমার আপন মামা। ও, ওনার কাছে গেলাম যে মামা, আমি একটা বই লিখেছিলাম ছোট, সেটা তো প্রকাশ করতে পারছি না। এই আমার অভিজ্ঞতাটা বললাম বাংলা একাডেমি এবং ইসলামিক একাডেমির। তো উনি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি পাণ্ডুলিপি নিয়ে ওরিয়েন্টাল প্রেসে চলে যাও। ওরিয়েন্টাল প্রেস মানে হচ্ছে আমার মামারই প্রেস, এবং ওখান থেকে পত্রিকা জাহানে নও সাপ্তাহিক বের হতো। আর ওখান থেকে আরবি বই ছাপানোর একটা সুযোগ আছে, একজন অ্যারাবিক কম্পোজিটর ওখানে আছে, সব প্রেসে থাকে না। ওর নাম ছিল ইলিয়াস। তো ইলিয়াসকে গিয়ে নিয়ে দিয়ে দাও, ও এক ফর্মা কম্পোজ করবে। তখন কম্পোজ বলতে বোঝাতো ওই যে অক্ষর বসাতো, হাত দিয়ে ধরে 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 অক্ষর, ছোটো ছোটো লেটার কম্পোজ, এগুলো বসালে একটা প্লেটের উপরে বসাতো। তো এটা যখন এক ফর্মা হবে তখন তুমি কাগজ কিনে দিও, এভাবে নিজেই বইটা করে ফেলো, হয়ে যাবে। তো উনি আমার এই কম্পোজিটরকে যে টাকা দেওয়া লাগে, এটা আর আমার দেওয়া লাগে না, যেহেতু মামার প্রেস, আর বাকি আমি কাগজের টাকাটা দিয়েছি। এভাবে প্রথম দিশারি ওয়ার্ড বুক ছাপা হয়। একই সাথে আপনি বইও লিখলেন এবং একই সাথে সেটি প্রকাশনার দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিলেন। আমি মাঝে দিয়ে আপনার মামার সাথে আপনার যে সম্পর্ক, সেই বিষয়ে একটু জানতে চাইবো। আমার জানা ছিল না যে মৌলানা আব্দুর রহিম আপনার মামা। তিনি তো একই সাথে একজন প্রথিতযশা লেখক এবং একই সাথে একজন লেখক, বক্তা, রাজনীতিবিদ, অনেক হিসেবে গুণের তার সমাবেশ, অনেক- সমাহার right. তার মধ্যে। তার রাজনৈতিক কোনো দর্শন আপনাকে প্রভাবান্বিত করেছে কিনা? এটা আমি আসলে রাজনীতিতে যুক্ত হইনি। এবং একদিন আমার মামা আমাকে বলেছিলেন তার ড্রয়িং রুমে যে ও রাজনীতি করছে না, ঠিক আছে, ও পড়ালেখা নিয়েই থাকুক। মানে রাজনীতি করলে তো মিছিল টিছিলে যেতে হয়। হ্যাঁ, তো বলে যে না, ও থাকুক, পড়াশোনা নিয়েই থাকুক। খুব বেশি আমাকে কখনো বলেননি যে তুমি আমার দলে আসো বা মিছিল মিটিংয়ে আসো, এটাও ভাবে কখনো বলেননি। এবং আচ্ছা, আমার আচ্ছা। পড়াশোনায় উনি আমাকে উৎসাহ দিয়েছেন। আপনার দৃষ্টিতে আপনি তাকে কিভাবে মূল্যায়ন করেন? উনি আসলে একই সাথে এই কাজগুলো মানে সমন্বয় করতেন কিভাবে? এটা অনেক বড় কাজ, অনেক বড় মেধা না থাকলে এইটা হয় না। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন উনি, যার ধারে কাছেও আমি বা আমরা যেতে পারিনি। এবং আমি একটা বই অনুবাদ করেছিলাম, আরব জাতীয়তাবাদ, ইসলাম ও বাস্তবতার আলোকে আরব জাতীয়তাবাদ। এটা বিন বাজ, সৌদি আরবের যে মুফতি, গ্র্যান্ড মুফতি জি, আব্দুল আজিজ ইবনে বাজ, ওনার লেখা নকদুল কৌমিয়াতিল আরবিয়া আলা দাউইল ইসলামি ওয়াল ওয়াকিয়া। এটা হচ্ছে মূল বই, ছোট্ট বই। এটা আমি অনুবাদ করেছিলাম। তো অনুবাদ করে আমি আমার মামাকে একটু শোনাতে গিয়েছিলাম যে আমি এই বইটা অনুবাদ করেছি। উনি আমাকে একটু থামিয়ে বলেছিলেন, অনুবাদ ভালো হয়েছে একটা প্যারাগ্রাফ পড়ার পরে, তবে তুমি এই বিষয়গুলো লক্ষ্য করে তুমি অনুবাদটা আবার একটু রিভাইজ করো। আচ্ছা। তো তারপরে আমি ওনার সেই দিক নির্দেশনা ফলো করে বইটা অনুবাদ করে পুরাটা ওনাকে পড়ে শুনিয়েছিলাম। তো একাধারে উনি যেমন আরবি ভাষায় পারদর্শী ছিলেন, তেমন বাংলা ওনার অনেক আলেমদের মধ্যে সাধারণত যেটা আমাদের হয় না, বাংলাতেও উনি অনেক দক্ষ ছিলেন। তো ওনার পরামর্শ অনুযায়ী ওই আরব জাতীয়তাবাদ বইটা আমার প্রকাশ হয়েছিল। ওখানে কি দেখিয়েছেন আসলে, যে আরব জাতীয়তাবাদ কি ইসলাম সমর্থন করে? আরব জাতীয়তাবাদ ইসলাম সমর্থন করে না, এটাই বিনবাজ দেখিয়েছিলেন, যে ভাষাভিত্তিক কোনো জাতীয়তা মুসলমানের জন্য ঠিক না। কিন্তু আরব জাতীয়তাবাদ কথাটা তখন খুবই আরবে প্রচলিত হয়েছে। তো এটার বিপক্ষে লেখা বইটা, এবং কোরআনের বিভিন্ন আয়াত উদ্ধৃত করে উনি এই বইটা লিখেছিলেন। তাহলে তো আমার খুব ভালো লেগেছে, এই জন্য আমি অনুবাদটা করেছিলাম। তাহলে আমরা যারা মানে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী,
এটাও এটাকে- এটাও ইসলাম সমর্থন করে না বলেই ওই আরব জাতীয়তাবাদের মতোই, এবং তখনকার প্রেক্ষাপটে বাঙালি জাতীয়তাবাদ বিষয়টা খুবই আলোচিত ছিল। তো আমিও মনে করতাম যে ভাষাভিত্তিক জাতীয়তা মুসলমানদের জন্য ঠিক না। তো এই জন্য আমি ওই ছোট্ট বই হলেও এটা আমি অনুবাদটা করেছিলাম আর কি। এখন পর্যন্ত এবং ওই বই সৌদি সরকারও প্রকাশ করেছে তাদের খরচে। অনুবাদ যেটি, প্রথমে আমি করেছি, তারপরে আমার থেকে সেই বই নিয়ে সৌদি আরব থেকে ওই বিন বাজের যে সংগঠন আছে দারুল ইফতাহ, ওই দারুল ইফতার লোকেরা বাংলাদেশে এসেছিল যে তারা বিভিন্ন বই প্রকাশ করবে আর কি। তো ওরা আমার এই বইটা, এই অনুবাদটা ওরা সিলেক্ট করেছিল, এবং সৌদি আরব থেকে সৌদি সরকারের খরচে ওটা ছাপা হয়েছে একবার, আর 2-3 বার আমি নিজে ছেপেছি। আচ্ছা, ওটার বাংলা নাম হচ্ছে ইসলাম ও বাস্তবতার আলোকে আরব জাতীয়তাবাদ। আমার এই 32টি বইয়ের মধ্যে ওটার নাম আছে। আচ্ছা আচ্ছা, ওই একটাই অনুবাদ, আর বাকিগুলো আমার মৌলিক লেখা। তো প্রথম দিশারি আপনি করলেন, এরপরে কি মনে করলেন যে আপনি একজন পুরোদস্তুর লেখক হয়ে যাবেন? মানে তখন কি ভাবনা? পড়াশোনা শেষ? পড়াশোনা শেষ, লেখালেখি করা উচিত বলে আমার মনে হয়। যে কোনো, বিশেষ করে শিক্ষকতা যারা করেন, হ্যাঁ, তারা যদি তার বিষয়ে একটু লেখালেখি করেন, বইপত্র লিখেন, তাহলে ছাত্রছাত্রীদের সুবিধা হয়। তো যার যার আগ্রহ অনুযায়ী লিখবেন। তো আমার আগ্রহটা যেহেতু অভিধানের প্রতি, তো আমি এই জন্য আমার পিএইচডি থিসিসও আমি অভিধানের উপরে করেছি। আপনি কি তখন অলরেডি শিক্ষকতা পেশায় চলে আসছেন? আমি এমএ পাস করার পরে কিছুদিন পরে যখন পোস্ট অ্যাডভার্টাইজ হয় তখন আমি চলে আসি। তবে ইউনিভার্সিটিতে ঢোকার আগে আমি বিসিএস পরীক্ষা দিয়ে গভর্নমেন্ট কলেজে লেকচারার হিসেবে জয়েন করেছিলাম, ঢাকা কলেজে। ও, এবং আচ্ছা। 1 বছর 5 মাস হ্যাঁ। আমি ঢাকা কলেজে লেকচারার ছিলাম। তারপরে বিশ্ববিদ্যালয়ে যখন পোস্ট অ্যাডভার্টাইজ হয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়ে ঢুকি। কত সাল থেকে? এটা ছিল 1980 সনে। 1980-র 24শে নভেম্বর আমি ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করি। সেই থেকে 2017 পর্যন্ত আপনি? এর মধ্যে লেকচারার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে প্রমোশন হয়ে অ্যাসোসিয়েট হয়েছি, তারপরে প্রফেসর হয়েছিলাম 2000 সনে। অনেকের সাথে কাজ করার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে আপনার। আমি সে অভিজ্ঞতা শুনবো, তার আগে একটু জানি, আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন তখন তো ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক ডিপার্টমেন্ট দুইটা বিষয় একটা ডিপার্টমেন্টের অধীনে ছিল। এবং পরবর্তীতে সেটি আলাদা হয়েছে। আমি যখন ছাত্র তখন এক ছিল, কিন্তু আমি যখন শিক্ষক হই তখন ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পরেই আমি জয়েন করি শিক্ষক হিসেবে। যদিও তখন অফিস রুম একটাই ছিল, ইসলামিক স্টাডিজের যে অফিস রুম, সেখানেই 2জন চেয়ারম্যান সময় বদলে ভাগ করে তারা 2জন বসতেন তাদের স্টাফ নিয়ে। পরবর্তীতে আরবি বিভাগের জন্য কলাভবনের 4 তলায় জায়গা বরাদ্দ হয়, তখন ওখানে চলে যায় আরবি বিভাগ। এই দীর্ঘ কর্মজীবনে যাদের সাথে কাজ করেছেন তার মধ্যে আপনি কারো নাম উল্লেখ করতে চান? কতজনের নাম উল্লেখ করা যায়। ডক্টর সিরাজুল হক, ডক্টর মোহাম্মদ ইসহাক, ওনারা ইসলামিক স্টাডিজ এই বিষয়ের শিক্ষক। ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উনি আরবির শিক্ষক, এবং বিভাগ ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বিভাগের চেয়ারম্যান হয়েছিলেন ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আচ্ছা, ওনার কথা মনে পড়ে। আরও যারা চলে গেছেন সবাই আমার শ্রদ্ধেয় শিক্ষক, আতম ও মুসলিহুদ্দিন স্যার, তারপরে এই ডক্টর সাহেরা খাতুন, ডক্টর ফাতেমা সিদ্দিক, এই অনেক বড় বড়। সাহেরা খাতুন, ফাতেমা সিদ্দিক, ওনারা কি ডিপার্টমেন্টের? আরবিকের। ফাতেমা সাদেক, আচ্ছা, ডক্টর ফাতেমা সাদেক, উনি আরবির শিক্ষক, উনি আমাদেরকে পড়িয়েছেন। আর ডক্টর সাহেরা খাতুনও অ্যারাবিকের, উনি আমাদেরকে পড়িয়েছেন। এখন তো অ্যারাবিকে কোনো মহিলা শিক্ষক নাই। আপাতত কোনো মহিলা শিক্ষক নেই, কিন্তু তখন ছিল। এই 2জনের নাম বললাম, ওনাদের কথা মনে পড়ে, খুবই ভালো। বিশেষ করে ডক্টর ফাতেমা সাদেক অত্যন্ত মেধাবী এবং আরবি জানা মহিলা। সাধারণত দেখা যায় মেয়েরা আরবি খুব কম পড়তে আসতো, এখন অবশ্য আসে, কিন্তু ওই সময় কম আসতো। কিন্তু ডক্টর ফাতেমা সাদেক অনেক ভালো পড়াতেন আমাদেরকে। আচ্ছা, কঠিন বিষয় পড়াতেন উনি। আপনার শিক্ষকদের মধ্যে কোন শিক্ষক আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছেন বলে মনে করেন? খুব কম পড়িয়েছেন আমাদেরকে এরকম একজন শিক্ষক, খন্দকার আব্দুর রহমান, যিনি ডক্টর মুস্তাফিজুর রহমানেরও টিচার, ডক্টর মোহাম্মদ ইসহাকেরও টিচার।
আচ্ছা। তো আমি যখন ছাত্র হয়ে আসি তখন ওনাদের অবসর জীবন চলে। তো অবসর জীবনে আমি এখন যেমন সুপার নিউমারি প্রফেসর, খন্দকার আব্দুর রহমান স্যার উনি তখন সুপার নিউমারি প্রফেসর হয়েছিলেন, এবং এই বিভাগে প্রথম যখন এই পোস্ট হয় ওই পোস্টে উনি প্রথম সুপার নিউমারি প্রফেসর হয়েছিলেন। তো ওনাকে আমি শিক্ষক হিসেবে পেয়েছিলাম। তো উনি আমাদেরকে মোতানাব্বি পড়াতেন, মানে আরবি কবিতা মোতানাব্বি পড়াতেন, অল্প পড়াতেন, একটা বিষয় পড়াতেন। ওনার ইমপ্রেশনটা আমার উপরে অনেক, এবং ওনার থেকে আমি একটা জিনিস শিখেছিলাম। আমাদেরকে উনি ক্লাসে বলেছিলেন যে আমি এই 50 বছর পর্যন্ত মোতানাব্বি পড়াই, একই কবি এবং একই কবিতা পড়াই। আচ্ছা। 50 বছর রেগুলার শিক্ষকতা জীবনে, তারপরে অবসর জীবনে আবার মানে যখন সুপার নিউমারি হলেন, একই জিনিস পড়াই। তবে আমি এখনও তোমাদেরকে কোনো দিন না পড়ে পড়াই না, তোমাদের যে ক্লাস নেব এই জন্য আমি প্রিপারেশন নিয়েই পড়াই, একই জিনিস পড়াই। তো এই শিক্ষাটা আমার উপরে খুব পড়েছে আর কি, বিশেষ করে ওনার কথা এই জন্য মনে করি। আমিও এখন যা পড়াই পড়ে এসে পড়াই, পড়ে না এলেও হয়। আমি তো আমার তো জানাই আছে, একই জিনিস গতবারও পড়িয়েছি, এবারও পড়াবো। বারবার পড়াচ্ছেন? হ্যাঁ, বারবার পড়াচ্ছি। না পড়ে এলেও যে আমি ক্লাস নিতে পারবো না এরকম না, কিন্তু তারপরেও আমি ওই স্যারের আদর্শটা ফলো করি যে না, আমি দেখে আসলে যেটা পড়াবো আর না দেখে এলে একরকম হবে না। মুতাআলা যেটাকে বলে, এটা আমি করে আসি। সেটা দুই জায়গায়, আরবি বিভাগ হোক, আধুনিক ভাষা ইনস্টিটিউট হোক, খুব সহজ জিনিস হোক, কঠিন জিনিস হোক, আমি চেষ্টা করি পড়ে এসে তারপরে পড়ানো। ইসলামিক স্টাডিজ বিভাগ, এটি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন একটি বিভাগ, এবং আপনি মোয়াজ্জেম স্যারের নাম বলেছেন, যিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত ছিলেন। পরবর্তীতে কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার দৌড়ে ভিসি আর কেউ হননি, আমার জানা মতে ভিসি আর কেউ হননি, এবং এই দৌড়েও কিন্তু কেউ আসলে এগিয়ে ছিলেন না। এখন যে এগিয়ে থাকছেন না, কি কারণ? বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, ট্রেজারার, এই প্রশাসনিক পোস্টগুলো সঙ্গে কিছুটা রাজনীতি জড়িত বলে আমার মনে হয়। মানে সরকারের সমর্থন প্রয়োজন আছে। শুধুমাত্র একজন ভালো শিক্ষক হলে তিনি যে ভিসি হবেন বা প্রভিসি হবেন এটা নাও হতে পারেন, কারণ এটা অ্যাপয়েন্টমেন্টটা দেয় সরকার। জি, এই জন্য এটা হতে পারে, আমার মনে হয় এই কারণে। মানে আমরা যদি বলি তাহলে বলতে পারি যে স্বাধীনতার পরে এই 54-55 বছর বয়সে বাংলাদেশের কোনো সরকারের সাথেই এই ডিপার্টমেন্টগুলোর সম্পর্ক আসলে ভালো ছিল না। না, সরকারের সঙ্গে খারাপ ছিল তা নয়, কিন্তু এটা হতে হলে আরও একটু ঘনিষ্ঠ হওয়া দরকার। সরকার যদি মনে করে যে ইনি আমাদের লোক, তাহলেই তার দিকে তারা নজর দেবে, সেখান থেকে তারা বাছাই করে যে কাকে দেয়া যায়। আপনি তো অনেক ভিসির সাথে কাজ করেছেন, অনেক ভাইস চ্যান্সেলর, এর মধ্যে উল্লেখযোগ্যভাবে যদি কাউকে এগিয়ে রাখতে বলা হয় তাহলে কাকে রাখবেন? ভিসিদের সঙ্গে তো আমাদের শিক্ষকদের যোগাযোগ সংযোগ তেমন হয় না, তাই না? বিভাগের যিনি চেয়ারম্যান হন তিনি তাদের সঙ্গে যোগাযোগটা রাখেন। তো এস.এম. ফয়েজ স্যারের কথা বিশেষ করে মনে পড়ে, যে ওনার ব্যবহার মানে সহযোগিতা শিক্ষকদেরকে, এই ক্ষেত্রে আমি ওনার কথাটা বলতে পারি। উনি অতুলনীয় ছিলেন বা উনি ভিসি ছিলেন আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে আপনার প্রচুর ছাত্রছাত্রী আছে, আমি যেমনটি প্রথমে বলেছি, সরাসরি অনেককে পড়িয়েছেন, আবার আপনার পাঠক ছাত্রছাত্রীর সংখ্যা তো আসলে অগণিত। তো সরাসরি যাদেরকে পড়িয়েছেন এর মধ্যে যদি আমি বলি যে আপনি 3 জন ছাত্রছাত্রীকে একটু আলাদা করে মেনশন করবেন, তাহলে এটি কাকে কাকে করবেন? জুবায়ের মোহাম্মদ এহসানুল হক, সদ্য সাবেক চেয়ারম্যান যিনি। জি হ্যাঁ, ইয়াং যদিও, কিন্তু আমি ওকে লেখাপড়ার ক্ষেত্রে একজন ভালো শিক্ষক মনে করি। ডক্টর সাইফুল ইসলাম, ইসলামিক ইউনিভার্সিটির আরবি বিভাগের প্রফেসর ছিলেন, উনি মারা গিয়েছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে, একজন ভালো শিক্ষক। আর তো আমার ছাত্ররা সবাই আমার প্রিয়, কাকে রেখে কাকে বলি। শহীদুল ইসলাম আছে, মিজান আছে, মিজানুর রহমান, ডক্টর সিদ্দিকুর রহমান নিজামী এখনো আছেন আমাদের। এই মুহূর্তে যারা শিক্ষক আছেন এই ডিপার্টমেন্টে তারা তো সবাই আপনার সরাসরি ছাত্র? সবাই আমার ছাত্র,
তিনজনকে বাছাই করতে যাওয়া একটু কঠিন, তাই না? এখন পর্যন্ত পিএইচডি যার কথা মনে আসলো হঠাৎ, তার মধ্যে একজন মারাই গিয়েছেন, ডক্টর সাইফুল ইসলাম। আর ওই যে এক্স চেয়ারম্যান, ওদের কথা বললাম এই জন্য যে ওদেরকে আমি মনে করি ওরা বেশ লেখাপড়ায় কাজকর্মে সিনসিয়ার, এই জন্য বললাম আর কি। আপনি ভাষা নিয়ে কাজ করছেন, অভিধান নিয়ে কাজ করেন। আরবি ভাষার সাথে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা যদি স্পেসিফিকলি বলি, আলিয়া মাদ্রাসা আপনি যে ধারায় পড়াশোনা করেছেন, সেখানে এখন আরবি ভাষার শিক্ষার গুরুত্ব কমেছে, নাকি শিক্ষার্থীরাই আরবি ভাষা শেখার আগ্রহ হারিয়ে ফেলেছে? বাস্তবতা কি আসলে? তারা কি কিছুটা পিছিয়ে পড়েছে? এখন ব্যাপারটা হয়েছে মাদ্রাসায় আলিয়াকে সমমান করার জন্য, এসএসসি সমমান করার জন্য জি, এখানে কিছু বাংলা ইংরেজি সাবজেক্ট ঢুকাতে হয়েছে। আচ্ছা। তো এটা একটু চাপও হয়, সেই জন্য আরবির উপরে যে গুরুত্বটা মাদ্রাসায় দেওয়া হতো আগে, সেইটা ছাত্রছাত্রীরা হয়তো নিতে পারছে না, অনেক বিষয় পড়তে হয়। তো এই জন্য আলিয়া মাদ্রাসায় আরবি চর্চাটা এখন একটু পিছানো বলে আমার মনে হচ্ছে। কারণ তাদের লোড তো অনেক, ইংরেজি পড়তে হয়, অঙ্ক পড়তে হয়, বিজ্ঞান পড়তে হয়, অনেক কিছু পড়তে হয়। তো আরবি ভাষার উপরে যেভাবে আগে যেমন ছিল যে মাদ্রাসায় পড়লে তারা আরবি অনেক ভালো জানতো, কিন্তু এইটা এখন একটু মানে কম হয়, অনেক কম হয়। এখন কি আসলে তাহলে মানে এমনই থাকতে দেওয়া উচিত ব্যাপারটা, বা বের হয়ে আসার উপায়টা কি? এটা তো একটা কঠিন প্রশ্ন। তবে আরেকটু বেশি জোর দেওয়া যেতে পারে। সেখানে সমস্যা হলো সিলেবাস, সমস্যা হলো শিক্ষক। মানে যেহেতু এই ধারাটা চলে আসছে অনেক বছর, এখন ভালো আরবি পড়াতে হলে তো ভালো আরবি জানা শিক্ষকও লাগবে, সেই ঘাটতিটা আছে। সেখানে একটু শিক্ষকদের শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, সিলেবাস একটু মডিফাই করা যায়। আর বিষয়ের যে অন্য বিষয়ের লোড যে কমানো, এটা তো খুব রিস্কি ব্যাপার হবে, এটা তো কমানো যাবে না। কারণ এখানে পড়ে তো ছাত্ররা ইউনিভার্সিটিতে পড়তে যাবে, সব সাবজেক্টে যাবে, আর্টস কমার্স সায়েন্স সবখানেই তো যাবে। এটা কমাতে গেলে খুব ঝুঁকি হবে। যতটা পারা যায় শিক্ষকদের একটু প্রশিক্ষণ দিয়ে সিলেবাস একটু পরিবর্তন করে ছাত্রদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা যেতে পারে। আলিয়া মাদ্রাসার শিক্ষা কারিকুলামে এই আরবি ভাষা শেখার যে পাঠ্যপুস্তক বা পাঠ্য বই রয়েছে, এই পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে কখনো কি আপনাকে ডাকা হয়েছিল? আমি এখানে খুব একটা কখনো জড়িত হইনি, ওই সিলেবাস প্রণয়নের কাজে জড়িত হইনি। অনেকে বলেন যে এই সিলেবাস বা এই কারিকুলাম এটি আসলে শিক্ষার্থীদের আরবি শেখার জন্য উপযোগী নয়। তার মেইন কারণ ওই যে বললাম, অনেক বিষয় ওখানে পড়তে হয়, কোনটা রেখে কোনটা করবে। আরবির উপরে জোর দিতে গেলে অন্যগুলো জোর কমে যাবে, তাই না? এটা বাস্তব কারণও তো আছে। সুতরাং আগের দিনে মাদ্রাসায় পড়লে যে আরবিটা জানতো, সেটা ফিরিয়ে আনা একটু কঠিন। আচ্ছা, একটু কঠিন। এখন একজন মানুষ যখন আসলে আরবি শিখতে চাইবে, তখন তাকে মানে কি কি অবস্ট্রাকল তাকে ফেস করতে হয়, কোন কোন চ্যালেঞ্জ অতিক্রম করে তাকে আসলে আরবিটা শিখতে হয়? এটা মাদ্রাসা হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সবখানে তো একই অবস্থা, তাই না? তো আমি মনে করি যিনি শিখবেন, যে ছাত্র শিখবে, তার একটা বড় ভূমিকা। সে যদি চায় যে আমি শিখব, আমার ক্লাসে আমি শিখতে না পারলেও আমি ব্যক্তিগত উদ্যোগে আমি শিখব, ওরকম কিছুটা উদ্যোগ নিতে হবে। একেবারে ইঞ্জিনিয়ারের এইটা করলে মাদ্রাসায় পড়া সবাই আরবি শিখে যাবে, এটা একটু কঠিন। ব্যক্তিগতভাবে যদি কেউ শিখতে চায় তাহলে সে শিখতে পারবে। যেমন আমি যখন পড়েছি, আমি যখন ফিল করেছি যে আমি তো আরবি আসলে MA পাস করেছি, মাদ্রাসায় কামিল পাস করেছি, MA পাস করেছি আরবিক নিয়ে, তারপরেও তো আমি তেমন কিছু জানি না। তখন আমি জানার জন্য আমি আরব দেশ থেকে পত্রপত্রিকা সংগ্রহ করেছি। আরব দেশের যে এমবেসিগুলো, ওখানে যোগাযোগ করে ওখান থেকে আমি পত্রিকা বইপত্র সংগ্রহ করেছি নিজে, এবং সেগুলো পড়ে 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 নিজে চেষ্টা করে। যদি কেউ হজ করতে যেত, সবাই এক একটা জিনিস আনতে বলতো, আমি বলতাম আমার জন্য পত্রিকা নিয়ে আসবেন। এই পত্রপত্রিকা, আজকালকার আরবি শিখতে হলে পত্রপত্রিকা পড়তে হবে। তারপরে বিভিন্ন রেডিও টেলিভিশন আমরা যখন শুনতাম, ওই আরবিক স্টেশন খুঁজে খুঁজে কুয়েত, সৌদি আরব, এগুলো কাতার, এগুলো শুনতাম। যে সাধারণত কেউ এটা করে না। যে শিখতে চায় সে এগুলো খুঁজে নেবে যে কোথায় গেলে আমি এগুলো শিখতে পারবো। আচ্ছা, আমি সৌদি এমবেসিতে গিয়েছি যে আমাকে কিছু আরবি বইপত্র দেন। আমি শিক্ষক হওয়ার পরে
আচ্ছা, ওরা আমাকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে আমার এক বেবি ট্যাক্সি ভরে আপনি যা খুশি এখান থেকে নিয়ে যান, সেগুলো আমি নিয়ে আসছি, সেগুলো এখনও আমি পড়ছি, ছাত্রদেরকে পড়তে দিচ্ছি, আচ্ছা, আচ্ছা, মানুষকে দিয়েছি, বইপত্র এক কপি রেখে বাকিগুলো সব দিয়ে দিয়েছি। এভাবে যে শিখতে চায়, সে ছাত্র হোক, শিক্ষক হোক, সিস্টেম হয়তো তাকে শেখাবে না, কিন্তু নিজে সিস্টেম বের করে তাকে শিখতে হবে। এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যা শিখেছি সেটা শিক্ষক আমাকে সব শিখিয়ে দিয়েছে, এটা কিন্তু না, নিজে খুঁজে খুঁজে শিখতে হয়েছে। আগ্রহটা, নিজের প্রচেষ্টাটা, অধ্যাবসায়টা। এটা আপনি যদি বলেন সহায়ক শক্তিটা কি, তো সহায়ক শক্তি হচ্ছে নিজের উদ্যোগ। যেমন ক্লাসে, মাদ্রাসায় হোক, ইউনিভার্সিটিতে হোক, একজন ছাত্র বা ছাত্রী তার শিক্ষকের কাছে যদি জানতে চায়, তাহলে শিক্ষক সেটা বলতে বাধ্য, না জানলেও সে জেনে বলতে বাধ্য। জি, সুতরাং শিক্ষার্থীদের ভূমিকাটা এখানে মেইন। সঠিক। যে সকল মানুষ আমাদের প্রবাসী রয়েছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা থাকেন, তাদের তো আসলে আরবি ভাষাটা প্রয়োজন পড়ে, আরবি ভাষা শিখতে হয়। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান কি আছে নির্ভরযোগ্য, ভালো, যারা আসলে ভালোভাবে আরবিটা শেখায় তাদেরকে? এটা এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন সরকারি অফিস আদালত তাদের কর্মকর্তা কর্মচারীদের শেখানোর জন্য কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করে, সেনাবাহিনী তারাও এরকম করে। সেখানে আরবি জানা লোকদেরকে ডেকে তাদের অফিসারদেরকে শেখায়। এরকম কিছু কোর্সও আছে, আমি ঠিক কোনোটার সঙ্গে আমি ওইভাবে জড়িত না, কিন্তু আমি শুনেছি এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে। কিন্তু সেখানে কতটা হয়, তবে প্রাথমিক একটা শিক্ষা তো তাদের সেখানে দেয়া যায়। এখন তো অনলাইনেও প্রচুর কোর্স পাওয়া যায়। অনলাইনেও অনেক কোর্স আছে, সেখান থেকে কিছুটা শেখা হয়। তবে মূল শিক্ষাটা হয় তারা যখন এখান থেকে আরব দেশে চলে যায়, ওখানে গিয়ে প্র্যাকটিক্যালি সম্মুখীন হয় সমস্যার, তখন তারা শিখে ফেলে। বেশি দিন লাগে না, 3 থেকে 6 মাসের মধ্যে তারা অন্তত স্পোকেন আরবিকটা শিখে ফেলে। সিচুয়েশনই তাকে আসলে তখন শেখায়। এটা এখান থেকে কোর্স করে যারা যায় তাদের একটু সহজ হয়, আর যারা কোর্স না করেও যায় তারা পরিস্থিতিতে পড়ে শুনে শিখে ফেলে। সেটা হলো কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, কথ্য আরবি। আপনি ডিকশনারি যখন লিখছেন, এবং যেমনটি বললেন যে প্রায় 62 এডিশন আপনার আল মুআজ্জামুল, 62 মার্কেটে আছে, 63 যেটা, এটা এখন ছাপা হবে। এটা এখন ছাপা হচ্ছে। তো এটি তো আসলে বয়স অনেক, এটার বয়স কত বছর হলো? এটা অত বেশি না, আমি তো প্রথম সংস্করণটা তো আমার মনে নেই, একটা কপি থাকলে আমি দেখে বলতে পারতাম। তবে বছরে এখন 4 বার ছাপা হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটিও 15-20 বছর হয়েছে এরকম। তো এরপরে তরুণ প্রজন্মের কেউ অথবা আপনার পরবর্তী জেনারেশনের কেউ যদি এই অভিধান লেখার ক্ষেত্রে উদ্যোগ নিতে চায়, সেক্ষেত্রে আসলে তাদের করণীয় কি, বা এটি কি নতুন করে প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন, না আপনি যে এই এটার প্রয়োজনীয়তা আছে এবং থাকবে, এর কোনো শেষ নেই। যেমন আমার কাছে অনেকে অনুরোধ করে যে স্যার আপনি এটা দিয়ে উপকৃত হচ্ছি, আপনি এই বিষয়ে অভিধান লেখেন, হাদিসের উপরে অভিধান লেখেন, তারপরে বিভিন্ন টেকনিক্যাল ডিকশনারি লেখা যেতে পারে। তো সেগুলোর অনেক ক্ষেত্র আছে, কিন্তু লেখার লোকের খুব অভাব। আমাকে অনেকে বলে এটা লেখেন ওইটা লেখেন, আমি বলি আমি একা কয়টা করব, আপনারাও লেখেন। যেমন আরবি জানা লোকেরাও বলে যে আপনি এটা করেছেন তো এটাও করে দেন, আপনারাও একটু করেন, সবাই করেন, এর কোনো শেষ নেই। কিন্তু মানে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কিনা, বিশেষ করে ডিকশনারি লেখার ক্ষেত্রে, যেহেতু এটি ডিফারেন্ট একটা কাজ। এই লোকটা লিখতে যে লিখবেন, যিনি লিখবেন, তার তো এখানে নিবেদিত হতে হবে, অনেক কাজকর্ম কমিয়ে এখানে তাকে সময় দিতে হবে। সেই সময়টার খুব অভাব, কারণ প্রত্যেকটা মানুষ অনেক ব্যস্ত। কাউকে আপনি দেখবেন না যে সে হাতে তার অফুরন্ত সময় আছে, কিন্তু এই সময়টাও বের করে নিতে হবে যিনি লিখবেন তাকে। এটা একটা বড় চ্যালেঞ্জ, যে তার যোগ্যতা আছে, কিন্তু এটা নিয়ে কলম নিয়ে উনি যে বসবেন, দিনের মধ্যে কয়েক ঘন্টা ওনাকে কাজ করতে হবে এবং কয়েক বছর কাজ করতে হবে। সেই সময়টা উনি বলবেন যে এটা আমাকে কে দিবে। অনেক যোগ্য মানুষ আছে, লিখলেই লিখতে পারেন, কিন্তু এই সময়ের তার অভাব, তার অনেক কাজ। তো এটা একটা নেশার মতো যদি কারোর মধ্যে ঢোকে যে না আমি এই কাজটা করবই, তাহলে উনি বের করতে পারবেন সময়। এছাড়া এটা স্বাভাবিকভাবে হওয়া কঠিন। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা আরবি থেকে ইংরেজিতে পটু। এটি কি আসলে আরবি ডিপার্টমেন্টের ব্যর্থতা কিনা?
এটা সমাজের আসলে বাস্তবতা। মানে আরবি একটু ভালো জানলে তার কর্মক্ষেত্রে যাওয়া যতটুকু সহজ হবে, তার থেকে ইংরেজি একটু বেশি জানলে তার সহজ হবে, আচ্ছা, এটা একটা ধারণা। এই জন্য ইংরেজির কদরটা তো এখন অনেক বেশি। আরবি একটু ভালো জেনে আরব দেশে যাবে, সেই সুযোগ কর্মক্ষেত্রে কতটুকু, তার থেকে ইংরেজি ভালো জানলে তো তার অনেক সারা দুনিয়ায় তার সুযোগ থাকে, দেশে বিদেশে। এই জন্য ইংরেজি চর্চাটা তারা করে, এবং ইংরেজিটা যত সহজে তারা শিখতে পারে, আরবিটা অত সহজে কিন্তু শিখতে পারে না, এটাও একটা কারণ। আচ্ছা। আপনার বই যেমনটি বললেন যে বাংলাদেশে বা ভারতবর্ষে আপনার বইয়ের অনেক পাঠক রয়েছে, বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী লেখকদের মধ্যে যারা আরবিতে লেখেন কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা সমাদৃত, এমন কারো নাম আপনার মনে আছে কিনা, বা কোনো লেখকের কথা আপনি বলবেন কিনা? আলাউদ্দিন আল আজহারি একজন আমাদের পূর্বসূরি, আচ্ছা, আমার উনি শিক্ষক, উনি আল আজহারে লেখাপড়া করেছেন, এবং আরবি ভাষা আধুনিক যে রূপ, এইটা বাংলাদেশের মানুষের কাছে যারা এনেছেন তাদের মধ্যে উনি অগ্রদূত, আলাউদ্দিন আল আজহারি। এই আরবি ভাষার ক্ষেত্রে ওনার নামটা আমার আগে পড়ে, আমি ওনার কাছে পড়েছি আলিয়া মাদ্রাসায়, এবং ওনাকে দেখেছি, ওনার বইপত্র আছে, ওনারও লেখা ডিকশনারি আছে, যেটা বাংলা একাডেমি ছেপেছে, আরবি বাংলা অভিধান। আচ্ছা, আর বাংলা আরবি অভিধান উনি শুরু করেছিলেন, শুধু স্বরবর্ণটা উনি শেষ করতে পেরেছিলেন, বাকি আর করতে পারেননি। এছাড়া ওনার নামটা আমার খুব মনে পড়ে আরবির ক্ষেত্রে আর কি। আচ্ছা আচ্ছা। এই আপনি যে 32টি বইয়ের কথা বললেন, সেই বইয়ের মধ্যে আপনি কোরআনের সরল বাংলা অনুবাদও করেছেন। এর মধ্যে কোরআন নিয়ে কাজ করেছি, 4-5 রকমের কোরআনের আইটেম আছে, ডিকশনারি 6-7টা যে এটা আছে, আর আরবি ভাষা এবং সাহিত্য এই বিষয়ে কিছু আছে, এই সব মিলিয়ে মোট 32টা হয়। কোরআন নিয়ে যে কাজ করেছেন, যেমন শুধুই বাংলা অনুবাদ নিয়ে সম্ভবত একটি লেখা আছে। আসলে কোরআনে আমি কাজ করেছি একটু ভিন্ন রকমের। আমার কাছে মনে হয়েছে কোরআনে যখন আমি হাত দিয়েছি একটু পরে, কারণ ডিকশনারিতে আমার সময় গিয়েছে বেশি। জি জি। তো যখন হাত দিয়েছি তখন আমি চিন্তা করেছি যে কোরআনের টেক্সট এবং কোরআনের ট্রান্সলেশন এই দুটোই যেন কেমন মানুষ যাতে সহজে আয়ত্ত করতে না পারে, এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এটা একটু আপনার শুনতে হয়তো অন্যরকম লাগবে, কেউ হয়তো দ্বিমত পোষণ করবে। তো আমি মনে করেছি কোরআনের টেক্সট যেভাবে আছে সারা পৃথিবীতে, আবার পৃথিবীর সব জায়গায় একরকম না, এক রকমের টেক্সট। আরব দেশে ছাপা কোরআন শরীফ একরকম, বাংলাদেশে বা পাকিস্তানে বা ভারতে ফন্ট স্টাইল, আচ্ছা, এখানে বেশ পার্থক্য আছে। যে কারণে আমাদের দেশের লোকেরা যখন হজে যায়, ওখান থেকে যখন কোরআন শরীফ দেখে, সেই কোরআন শরীফ তারা পড়তে পারে না, এবং ওইখানে পড়ার জন্য তারা দেশ থেকে কোরআন শরীফ নিয়ে যায়। শুধু বাংলাদেশ থেকে না, অন্যান্য দেশ থেকেও, তুরস্ক, তারপরে রাশিয়া, এইসব জায়গা থেকে লোকেরা দেখেছি ছোট ছোট কোরআন শরীফ নিয়ে এসে সেগুলো পড়ছে, সেগুলোর লেখা আলাদা। তো আমি মনে করেছি যে আমি কোরআন নিয়ে যখন কাজ করব, তো কোরআনের টেক্সট নিয়েও একটু কাজ করি, আচ্ছা, তো যাতে সহজে মানুষ তেলাওয়াত করতে পারে। মানে সেটা আমি একটা করেছিও, সেটার নাম দিয়েছি সরল লিপিতে আল কোরআনুল কারীম। হ্যাঁ, সেখানে আমি সহজে যাতে পড়তে পারে, আরবি বর্ণমালা এবং হারাকাত যখনই শিখবে তখন যেন সে কোরআন শরীফ পড়তে পারে। কিন্তু অনেক কোরআন শরীফের টেক্সট পড়া যায় না, অন্যরকম মুদ্রণ, লেখার স্টাইল, ফন্ট অন্যরকম। তো সেখানে আমি আমার মতো করে আমি কোরআনের একটা টেক্সট তৈরি করেছি, সেটা আলাদা টেক্সট হিসাবে ছেপেছি, তার নাম হচ্ছে সরল লিপিতে আল কোরআনুল কারীম। তো যে কেউ আরবি জানা লোক দেখলেই সে সহজে পড়তে পারবে। কিন্তু বিদেশি ছাপা কোরআন শরীফ মিশরে বা সৌদি আরবে, সেগুলো কিন্তু আরবি অক্ষর চেনার পরেও সেটা পড়তে পারে না। ইভেন আমরা যারা কোরআন পড়তে পারি তাদেরও হোঁচট খেতে হয় ওগুলো পড়তে গেলে, একটু পেঁচানো লেখা থাকে, পেঁচানো থাকে, অন্যরকম থাকে, মদের জায়গাগুলো আলাদা দেখানো থাকে। তো সেই কারণে আমি বিশুদ্ধ আরবি হরফের বিশুদ্ধ রূপটা রেখে একটু সহজে যাতে কোরআন পড়তে পারে সেই জন্য একটা টেক্সট তৈরি করেছি। আর মূলত আমি করেছি কোরআনের ট্রান্সলেশন। এই যে টেক্সট আপনি তৈরি করলেন, টেক্সট তৈরির ব্যাপারে কোনো ফিকহি কোনো আমি জানি না, আমি চেষ্টা করেছি যে এটা কোনো বিধিনিষেধ আছে কিনা, যে কোনো হাদিস আছে কিনা,
সহিহ হাদিস আছে কিনা যে কোরআনের যে লিপি যেভাবে ওই সময় আছে রসুলের যুগে এইটাই যেন থাকে, এরকম কিছু আছে কিনা। তো আমি ওরকম কিছু সন্ধান পাইনি। বরং আমি দেখেছি এই যে মাসাফে ওসমানী বলা হয় যে কোরআনের লিপিকে, সেটা এখন আমিও পড়তে পারবো না। আমরা যারা কোরআন পড়তে পারি, ইভেন হাফেজ যারা, তারাও ঠিকভাবে ওটা পড়তে পারবে না। ওখানে হরকত তো নেই, হরফের আকার আলাদা, নোক্তাও নেই। তখন পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ দিয়েছিলেন, পরবর্তীতে হয়েছে। তো এটা তো যুগে যুগে পরিবর্তন হয়েছেই। সুতরাং এরকম তো না যে মাসাফে ওসমানীর টেক্সটাই রাখতে হবে, সেটা তো না, তা নেই তো সেটা। সেই জন্য আমি মনে করি সেটা যুগে যুগে পরিবর্তন হতে পারে, যাতে করে পড়াটা সঠিক হয়। তেলাওয়াতটার মধ্যে কোনো পরিবর্তন যাতে না হয়, সেটার জন্য সহায়ক যত পরিবর্তন দরকার, যত সুন্দর করা যায়, যত সহজ করা যায়, এটা করা যেতে পারে বলে আমি মনে করি, যদি না এটার উপরে কোনো নিষেধাজ্ঞা থাকে। আচ্ছা, যে আমি ওরকম কোনো নিষেধাজ্ঞা, হাদিস ছাড়া তো নিষেধাজ্ঞা হলে সেটা তো কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে বা কোনো ইজমা বা এরকম না থাকলে তো সেটা মুশকিল। এই জন্য আমি মনে করি যে সহজে লিখলে অসুবিধা কি। এটা আমার ধারণা ভুলও হতে পারে। আচ্ছা আচ্ছা, এটি কি এখনো, এই বইটি বাজারে এখনো আছে? আছে। এটির মানে পাঠকদের কাছে এটি সাড়া কেমন আসলে? খুব বেশি না, মানে বাংলাদেশের পাঠকদের কাছে এমদাদিয়া থেকে প্রকাশিত কোরআন শরীফই সবাই সবচেয়ে বেশি। আরো অনেকে কোরআন শরীফ ছেপেছে, কিন্তু সেগুলো পাঠকরা নেয় না, সবাই এমদাদিয়ার কোরআন শরীফ পড়ে। এমদাদিয়া মনে হয় শুধু এই কোরআন দিয়েই টিকে আছে। এমদাদিয়া অনেক গবেষণা করেছে, তারা অনেক চেষ্টা করেছে সুন্দর করার জন্য। এইটা নানা রকমের, নানান সাইজে, নানা টাইপে তাদের কোরআন শরীফ আছে, বিভিন্ন দামের। তো মানুষ ওইটাই বেশি পছন্দ করে, যে কারণে আমার কোরআন শরীফ আমি মনে করছি মানুষ কিনুক আর না কিনুক, একটা থাকলো, কেউ পড়তে চাইলে সহজে যাতে পড়তে পারে, এই আর কি। এটি বাজারে অন্যান্য যত কপি আছে সেগুলোর চাইতেও বেশি সহজতর। আমার মনে হয় আপনিও যদি কোনো সময় দেখার সুযোগ পান, কপি দেখে মিলিয়ে দেখতে পারেন যে এটা সহজ না কঠিন, এটাতে কোনো সমস্যা আছে কি না। আমি সুযোগ পেলে আপনাকে কপি দেব নিশ্চয়ই। আর মূল কাজ কোরআনের আমার ট্রান্সলেশন। আচ্ছা, কারণ কোরআনের ট্রান্সলেশন লিপির ক্ষেত্রে তো বললাম যে খুব কঠিন মনে হয়, সবাই সহজে পড়তে পারে না। জি। আর অনুবাদগুলো সবসময় থাকে এমন যে একটু জটিল, একটু ক্লাসিক্যাল টাইপের, মানে সাবলীল বাংলায় নয় এরকম। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। কোরআনের একটি আয়াত আছে, ওয়া আতিমুহুম ওয়াকসুহুম। জি। আতামা ইউতিমু মানে খাবার দেওয়া, খাওয়ানো, আর কাসাই ইয়াকসু মানে পোশাক পরিধান। হ্যাঁ, তোমরা তাদেরকে খাবার দিবা এবং তাদেরকে পরার জন্য পোশাক দিবা, এই তো কথাটা। এটার একটা অনুবাদ আমাদের দেশের খুব ভালো একটা সংগঠনের অনুবাদ। সেখানে আমি দেখেছি যে তোমরা তাদের গ্রাস আচ্ছাদন করো। গ্রাস আচ্ছাদন, গ্রাস যোগ আচ্ছাদন মিলে গ্রাস আচ্ছাদন। আচ্ছা, তো এটা ঠিক আছে, গ্রাস আচ্ছাদন মানে হচ্ছে খাওয়া এবং পরা, কিন্তু এটা তো সব বাংলা ভাষাভাষীরা বুঝবে না। শতকরা আমার মনে হয় যে 95% লোক এটা বুঝবে না। তো এটাকে পরিবর্তন করে সহজ করা উচিত। তো আমি মনে করি কোরআনের বাংলাটা, অনুবাদের ভাষাটা সরল বাংলায় হওয়া উচিত। এটার কোনো শেষ নেই, আমি একটা করেছি, আরেকজন করতে পারে, আরেকজন করতে পারে, সহজে যাতে বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা অন্তত বোঝে, সেইভাবে হওয়া উচিত। সেই মানসিকতা থেকে আমি অনুবাদে হাত দিয়েছি। মার্কেটে অনেক কপি পাওয়া যায় যেখানে শুধুই অনুবাদ, আরবি টেক্সট নাই। যে সকল পাঠকরা শুধুই অনুবাদ পড়েন, এটাতে কোনো বিধিনিষেধ বা কোনো? কেউ কেউ বলেন যে এটা হওয়া উচিত না, তবে এটার নাম তো কোরআন বলা যাবে না, তবে কোরআনের অনুবাদ তো বলা যাবে। এটা আমিও করেছি, মানে টেক্সট সহ অনুবাদ করেছি। আবার সর্বশেষ যেটা আমি করেছি, এটার সঙ্গে শব্দার্থ যোগ করে দিয়েছি। আচ্ছা, আয়াতের আরবির অর্থটা বাংলায় দিয়েছি নিচে নিচে। আরও অনেকে করেছেন, দু একজন করেছেন, আর বাংলা অনুবাদও আছে। আর শুধু অনুবাদও আমি বের করেছি, শুধু অনুবাদটা দিয়ে যে মানুষ অন্তত পড়লো। তবে এটাকে কোরআন শরীফ বলা যাবে না, এটাকে বলতে হবে কোরআন শরীফের বাংলা অনুবাদ। আচ্ছা, আমি সেইভাবেই করেছি। এই যে এত লেখা, মানে বাংলা কোরআন শরীফ এরকম নাম না দিয়ে আমি দিয়েছি কোরআন শরীফের বাংলা অনুবাদ। জি জি জি, এত লেখালেখি করেছেন। আমি দেখেছি আমার এখানে যে বইটি আছে সেখানেও আমি দেখেছি যে কম্পোজ লেখক নিজে।
এটা লেখা। তো আপনার বই কি আপনি নিজেই কম্পোজ করেন? একেবারে প্রথম দিকে একটা বই দিশারির প্রথম একটা কম্পোজ আমি বাইরের কম্পোজিটর দিয়ে করিয়েছিলাম জি। খুব প্রাথমিকভাবে। পরবর্তীতে এটাও আমি নিজেই করি। আমার ছেলেরা আমাকে একটু সহায়তা করেছে প্রথম দিকে। আমার ছেলেদেরকে আমি প্রথমেই কম্পিউটার শিক্ষা দিয়েছি। তো ওরা আমার দু একটা বই, যেমন পকেট অভিধানের প্রথম সংস্করণটা আমার বড় ছেলে রিয়াদ ও কম্পোজ করে দিয়েছিল। এরকম দু একটা কাজ ওরা করেছে। পরবর্তীতে ওরাও ব্যস্ত, তো আমি নিজে অভ্যস্ত। বাংলা, ইংরেজি, আরবি আমি হাতে লেখার যে স্পিড তার থেকে আমার মানে কম্পোজ করার স্পিড অনেক গুণ বেশি। আচ্ছা আচ্ছা। কারণ আমি তো তখন সব আঙ্গুল দিয়ে করি, সব আঙ্গুল কাজ করে, আর লেখা তো আমার একটা দুইটা আঙ্গুল দিয়ে করতে হয়। তো আমি অভ্যস্ত। সুতরাং এখন আমি যা লিখি, যা এডিট করি, সব আমি নিজ হাতেই করি। আমার নিজেরই কম্পিউটার, প্রিন্টার সব আছে, সব কিছু আমি নিজেই করি। ইভেন কোরআনের যে অনুবাদ আমি করেছি, কোনো পাণ্ডুলিপি নেই আমার, কাগজে লেখা নেই, সব সরাসরি করেছি। শোনা যায় আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে ব্যক্তিগত কম্পিউটার ক্রয় করেছেন। এটির যথার্থতা কতটুকু? এটা ব্যক্তিগত কম্পিউটারকে বলা হতো পিসি, মানে পার্সোনাল কম্পিউটার। তো আমার জানা মতে আমি যখন কম্পিউটার কিনি, তখন আমার জানা মতে কোনো শিক্ষকের কোনো কম্পিউটার নেই, বরং আমি কিনেছি শুনে অনেকে বলেছেন যে আমাকে একটা কিনে দেন, আপনি কিনেছেন, আমাকে কোথায় কিনলেন, কেমনি কিনলেন। তো এর থেকে আমি অনুমান করি যে আমার আগে কেউ পার্সোনাল কম্পিউটার কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিনেননি, এটাই আমার ধারণা। এটি একটা আমি বলবো চমকপ্রদ তথ্য যে আপনি আরবি বিভাগের একজন শিক্ষক, আপনি প্রথম ব্যক্তি হিসেবে কম্পিউটার ক্রয় করেছেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তারা হয়তো পিছিয়ে ছিলেন। এটা সাধারণত কম্পিউটারের কাজগুলো অফিসের লোক থাকে, তারাই করে, কিন্তু নিজের কাজ নিজে তো টাইপের কাজ কমই করে। কিন্তু আমি নিজের কাজ নিজে করাতে মানে স্যাটিসফ্যাকশন অনুভব করি। অন্যকে দিয়ে কাজ করলে আমার বারবার করানো লাগে। আমি যদি কোনো একটা চিঠি কাউকে দিয়ে টাইপ করাই, ওটা আবার করানো লাগে। তো তখন থেকে আমি ভাবছি যে না, এই টাইপের কাজটা আমি নিজেই শিখব। কম্পিউটার আসার আগেই টাইপরাইটার দিয়েও সব রকমের টাইপ আমি নিজে শিখে ফেলেছি, বাংলা, ইংরেজি এবং আরবি। এবং আমার তখন 3টা আলাদা আলাদা টাইপরাইটার ছিল। তো তারপরে কম্পিউটার আসার পর তো আমার জন্য সবই সহজ। আমরা এটাও শুনেছি যে আপনি টাইপ করতে করতে আপনার হাতের রেখা সম্ভবত মুছে গেছে। এখন আমি ওই ফিঙ্গারপ্রিন্ট নিতে গিয়ে দেখি যে আমার একবারে হয় না, বারবার। তো আমি নিজে ভাবলাম যে আমার রেখাগুলো দেখি যে একেবারে মুছে যাওয়ার মতো অবস্থা। তো আমার মনে হয় এক একটা আঙ্গুলে হয়তো লক্ষ লক্ষ শব্দ আপনি ইমপ্রেশন দিতে হয়েছে, এর কারণে হতে পারে যে রেখাটা একদম মুছে যাওয়ার মতো অবস্থা। আপনি স্যার আপনার সময় ব্যবস্থাপনা এবং আপনি এখনও যেটা বললেন যে লেখালেখি করেন, এই যে অধ্যাবসায়, এটির আমি রহস্য যদি বলি যে আসলে এটার কি রহস্য, বা আমরা যারা আসলে তরুণ আছি, আমরা যদি এটা শিখতে চাই, নিজের জীবনে প্রয়োগ করতে চাই, আমাদের কি করতে হবে? সেটা আসলে নিজে যেটাকে প্রয়োজন মনে করে সেটা সে শিখবে। এখন আমি যেটাকে প্রয়োজন মনে করছি সেটা যে না করবে, সে তো শিখবে না এটা, বা শিখতে পারবে না। তো আমি যেহেতু মনে করেছি যে লেখার কাজটা নিজে করতে পারলে অন্যের সাহায্য না নিয়ে খুব সুবিধা হয়। যেমন আমার পিএইচডি থিসিস আমি নিজে টাইপ করেছি, কিন্তু কেউ এটা তো করে না, লিখে দেয়, টাইপিস্টের কাছে দেয়, সে টাইপ করে দেয়, কিন্তু অনেক ভোগান্তি হয়, এখান থেকে বেরিয়ে আসতে অনেক দিন সময় লাগে। কিন্তু আমি টাইপ করে, আমার নিজ হাতে টাইপ করে আমার সুপারভাইজারকে যখন দিয়েছিলাম, তখন উনি দেখে খুব বলেছিলেন যে চমৎকার, হ্যাঁ এটা কীভাবে করলে? আমি বলেছি আমি নিজের হাতেই করেছি। তো এটা আমি মনে করি যে লেখার কাজটা নিজেরটা নিজে করতে হবে। তো এটার জন্য যত পরিশ্রম লাগে, সময় লাগে, এটা নিজে নিজে দিতে হবে। এবং আমি কোথাও গিয়ে শিখি নাই, জাস্ট কম্পিউটার কিনে তারপর শিখেছি, নিজে টিপে টিপে শিখেছি এই। তো আমার আব্বার ওই শিক্ষা প্রতিষ্ঠানে আমি যেতাম, আমি তখন অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ি, মাঝে মধ্যে যেতাম আর কি। তো দেখতাম ছাত্ররা সব কিতাব আব্বার কাছে পড়তে চায়। আমার আব্বাকে সবাই বড় হুজুর বলতো। এগুলো আমার আত্মজীবনীতে আছে এই বিষয়টা। তো তো তখন থেকে যে কেন এরকম ছাত্ররা করে, বলে বড় হুজুরের কাছে সব পড়বো, এটা পড়বো তার কাছে, এটা পড়বো তার কাছে। তো আব্বা বলতেন যে, আমার আব্বা সুপার ছিলেন, বলে যে আমি একা সব কিভাবে পড়াই, তোমরা অন্য হুজুরদের কাছেও পড়ো। তখন আমার একটা আগ্রহ হলো যে ভালো শিক্ষক হতে পারলে একটা মর্যাদা পাওয়া যায়, ছোট বয়সে যেটা হয় আর কি। আমি বড় হয়ে একজন শিক্ষকই হব, ওই যে একটা খেয়াল।
আমি অন্য অন্য ক্ষেত্রে যেতে পারতাম, আমার পারিবারিক ব্যবসা আছে, সেখানে যেতে পারতাম, কিন্তু আমি এই শিক্ষক হওয়ারই আমার ইচ্ছা। এবং শিক্ষক হতে হলে ভালো পড়াশোনা করতে হবে এবং লেখাপড়ার পিছনে অনেক সময় দিতে হবে। তো এইভাবে আমি সময়টাকে অন্য কোনো কাজে, এক একটা মানুষের তো অনেক ক্ষেত্র থাকে, সামাজিক দায় দায়িত্ব থাকে, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের ব্যাপার থাকে, রাজনীতির সঙ্গে সংস্রব থাকে। তো আমি মোটামুটি বলা যায় এই সব থেকে আমি নিজেকে একটু গুটিয়ে জাস্ট আমি লেখা এবং পড়া এটার মধ্যেই নিজেকে রাখি। যে কারণে আমার অভ্যাসটা এরকম, এই বয়সেও দিনে কয়েক ঘন্টা বিশ্রাম, দিন রাত 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা বিশ্রাম, সেটা রাতেই আমি করি, দিনে সাধারণত ঘুমাই না। ফজর নামাজ পড়ে আমি পড়ার টেবিলে বসি, নাস্তা খাই, 3 বেলা খাওয়া, আর ওই কয়েক ঘন্টা ঘুমানো, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। এর বাইরের সময়টা আমি পড়ার টেবিলেই থাকি। আপনি যেটা জানতে চেয়েছেন এটা কিভাবে করছেন, আমাকে আমার বাসায় যেই যায় সে আমাকে পড়ার টেবিলেই পাবে এখন অবধি? হ্যাঁ, এখনও পাবে, অথবা ওয়াশরুমে, অথবা নামাজে, অথবা খাওয়ায়। এর বাইরে অন্য কোনো জায়গায় আমার আত্মীয় স্বজনরা জানে যে আমি ঢুকলেই আমাকে কোনখানে বসা দেখবে, সবাই জানে। এটা আমি করি, সময়টা এইভাবে বের করি। এই যে এত পড়াশোনা, এত লেখালেখি, এই কাজগুলো করতে কি কখনো কোনো সমালোচনার মুখোমুখি হয়েছিলেন? কি পারিবারিক? পারিবারিক না, আপনার কাজের ক্ষেত্রে, আপনার লেখালেখি, আপনার ওয়ার্ক প্লেসে কোনো সমালোচনা কখনো হয়েছে? না, সমালোচনা তো তেমন নেই। আমি তো আমার উপরে ন্যস্ত কোনো দায়িত্ব বাদ দিয়ে আমি এগুলো করছি না। ওটা তো আমি করি। আমার যখন ক্লাস থাকবে, আমি এখনও ঠিক ক্লাস শুরুর 1 মিনিট আগে হলেও আমি ক্লাসরুমে ঢুকে যাই। কখনো সময় পার হওয়ার পরে আমি ক্লাসরুমে ঢুকি না, সেই প্রথম থেকে এই পর্যন্ত ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, বিশেষ কোনো কারণ ছাড়া। যে লেখালেখি করেছেন, যেমন তো ওইটা আমি করি। এটা করার পরে তো আমার সমালোচনা করতে হলে তো এটা বলতে হবে যে উনি ঠিকমতো ক্লাস নেন না, তারপরে ক্লাসে দেরি করে ঢোকেন। এছাড়া তো আমার আর কোনো সমালোচনা নেই। এটা বলতে পারে যে ওনাকে কোনো দাওয়াত দিলে পাওয়া যায় না, কোনো মিটিং দিলে উনি আসেন না। তো আমি মনে করি আমার মেইন কাজটা আমি আগে করি, লেখাপড়ার কাজটা আগে করি। ছাত্রদের পড়ানোটাকে আমি সবচেয়ে অগ্রাধিকার দিই, এবং ক্লাসরুমটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা। ওইখানে আমি দেরি করে যাই না কখনো, আগে যাই। এরপরে আমার বাকি সময়টা আমি বাসায় ওইভাবে করি আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের আপনারই একজন সতীর্থ, বাংলাদেশের আরেকজন প্রবাদ প্রতিম লেখক আমি বলবো, প্রফেসর ডক্টর আব্দুল মাহবুদ স্যার, আসহাবে রাসূলের জীবন কথা, এই বইটির, এই অনবদ্য বইটির লেখক। তার সাথে আপনার কোনো বিশেষ স্মৃতি? অনেক স্মৃতি, সবসময় দেখা হয়। উনি এখন বিদেশে মাঝে মধ্যে যান, এসে আমাকে ফোন দেন। আমি ওনার বাসায় গিয়েছি সুযোগ পেয়ে। আমি যখন পিএইচডি গবেষণা করি, উনি সৌদি আরবে লেখাপড়া করেছেন, ওনার থেকে ম্যাটেরিয়ালস সংগ্রহ করার জন্য ওনার বাসা পর্যন্ত আমি গিয়েছি, সেখানে বইটি নিয়েছি। ওনার সঙ্গে আমার মধুর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখনো সুস্থ আছেন? এখন উনি একটু অসুস্থ, ডায়াবেটিস, তারপরে চোখের সমস্যা, একটু পুরোপুরি সুস্থ বলা যায় না, তবে মাঝে মধ্যে ডিপার্টমেন্টে এখনও সুযোগ পেলে আসেন। আপনার আত্মজীবনীতে দেখলাম আপনি সেখানে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর কথাও বলেছেন। তার সাথে আপনার কোনো স্মৃতি আছে কিনা? ওনার সঙ্গে খুব একসঙ্গে ওঠা বসার স্মৃতি কম, তবে ওনার 2-1টা মাহফিলে আমি শ্রোতা হিসেবে গিয়েছি। আর উনি আর আমি একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি। আমি জুনিয়র ছিলাম, উনি সিনিয়র ছিলেন। আমার থেকে উনি 2 বছর সিনিয়র আমার উপরে, সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসায়। আমি এইভাবে ওনাকে চিনি। আমি ওনাকে যতটা চিনি, উনি আমাকে হয়তো অতটা চেনেন না। তো ওনার মাহফিলে আমি গিয়েছি, বাইতুল মুকাররমে উনি সভা করেছিলেন, সেখানে গিয়েছি। আরও 2-1টা জনসভায় আমি গিয়েছি, শ্রোতা হিসেবে গিয়েছি। আর একটা স্মৃতি হলো, আমি আমার কিছু বই এক লোকের মাধ্যমে ওনাকে গিফট পাঠিয়েছিলাম। আচ্ছা। তো উনি পেয়ে আমাকে ফোন দিয়েছিলেন। তো ফোনে অনেক কথাবার্তা হয়েছিল, খুশি হয়েছিলেন, এবং উনিও কিছু বই লিখেছেন, সেগুলো কারা কারা নকল করছে বাংলা বাজারে। আমার বইও বাংলা বাজারে নকল হয়েছে। তো আমিও বললাম, উনিও বললেন। তো দেখা গেল যে একই ধরনের লোকেরাই এই কাজগুলো করে, সেগুলো একটু আফসোস করলেন। এইভাবে টেলিফোনে ওনার সঙ্গে আমার একদিন বিস্তারিত কথা হয়েছে। আর উনি আমার বাড়ি আর ওনার বাড়ি বেশি দূরে না। আচ্ছা। ওনার বাড়িও পিরোজপুরে, আমার বাড়িও পিরোজপুরেই ছিল,
কেটে এখন বরিশালে আনা হয়েছে, কিন্তু জেলা ওই পিরোজপুরি। তো এই হিসাবে কাছাকাছি বাড়ি, অঞ্চল একই, এই জন্য ওনার সঙ্গে আমার ওইভাবে স্মৃতি আর কি। আপনার পারিবারিক জীবন নিয়ে একটু জানতে চাই। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? বর্তমান জি। আমার তো মা বাবা ছিলেন, আমরা 5 ভাই 2 বোন ছিলাম। তো আমার মা বাবা কেউ এখন বেঁচে নেই। আমার 5 ভাই 2 বোন 7 জনের মধ্যে আমি ছাড়া কেউ বেঁচে নেই। আমার বড় 1 বোন, আর আমার সবাই আমার ছোট, কিন্তু আমার ছোটরা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আচ্ছা। তো আমি আসলে এখন ভাই বোন হারা, একা। আর আমার স্ত্রী, উনি মারা গেছেন 2022 সনের 10ই জুলাই, ঈদুল আজহার দিনে। তো উনিও চলে গেছেন। তার মানে আমি একেবারে একা। ছেলে মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে, যার যার সংসার। তো আমার একটু দেখাশোনার জন্য আর একজনকে আনা হয়েছে আমার ওয়াইফ হিসেবে। উনি আর আমি এখন একসঙ্গে থাকি, আর ছেলেমেয়েরা যখন যা পারে খোঁজখবর রাখে। এই বর্তমান জীবনটা হচ্ছে এরকম। আমার বর্তমানের যিনি ওয়াইফ আছেন, তিনি আমার এই লেখাপড়া, এই কাজে সহায়তা করেন। আমার যখন যা লাগে এগিয়ে পিছিয়ে দেন আর কি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। তো নিঃস্ব আমি, বলা যায় সঙ্গীহীন। তবে আমার ছাত্রছাত্রীরাই হচ্ছে আমার পারিবারিক সদস্য। এদেরকে নিয়ে আমার পরিবার। এরা আমার সবসময় খোঁজখবর রাখে, ওদের সঙ্গে আমার দিনের মধ্যে 2-1 বার দেখা হয়। আমি অনলাইনেও একটা গ্রুপ আছে, আমার সঙ্গে পড়াশোনা করে, খুব আগ্রহ নিয়ে কোরআন পড়ে আর কি। তো এটাও একটা আনন্দের ব্যাপার আমার জন্য। আর আমি এখন আনন্দটা পাই মূলত ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এই আর ঘরের মধ্যে ওই পড়ার টেবিল, এই হচ্ছে আমার আনন্দের জায়গা। আপনি যে ছাত্রছাত্রীদের কথা বললেন, যে তারাই আসলে এই মুহূর্তে আপনার এই নিঃসঙ্গ সময়ের সঙ্গ, এবং তাদেরকে নিয়েই আপনি পরিবারের মতো করে বেঁচে আছেন। আমরা আজকের প্রোগ্রামটি শেষ করব। তাদের উদ্দেশ্যে আপনার কোনো নসিহত, বিশেষ কোনো উপদেশ রয়েছে কিনা সেটি শুনে। আমার উপদেশ এতটুকুই, ছাত্রছাত্রী হোক, সহকর্মী হোক, শিক্ষক হোক, আমার যারা আপনজন, যাদের মধ্যে আমি এখন আছি, তাদের প্রতি আমার একটাই বক্তব্য, প্রত্যেকে যেন যার উপরে অর্পিত দায়িত্বটা ঠিকভাবে পালন করে। কোনো রকমের যেন ফাঁকি কেউ না দেয়, সে ছাত্র হোক, শিক্ষক হোক, আন্তরিক থাকে যার যার কাজে। এটাই আমার। এটা যদি হয় তাহলে তার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণ হবে বলে আমি আশা করি। অনেক ধন্যবাদ। আপনি প্রচণ্ড ব্যস্ত থাকেন, বাসায় সবসময় পড়াশোনা করতে থাকেন, এর মধ্যে আপনার অনেক বয়স হচ্ছে, তদুপরি আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করছিলাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান স্যারের জীবনের গল্প, যে জীবনে তিনি বিস্ময় তৈরি করেছেন, লিখেছেন এমন ডিকশনারি, যে ডিকশনারির পাঠকের সংখ্যা কোটি ছাড়িয়েছে অনেক আগেই। এমনকি যে ডিকশনারিগুলো অলরেডি 62তম এডিশন মার্কেটে চলমান রয়েছে। এছাড়াও ডিকশনারির পাশাপাশি তিনি সরাসরি হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীকে। এমন কীর্তিমান একজন মানুষের জীবনের গল্প শুনে নিশ্চয়ই আপনার এবং আমার জীবনেও অনুপ্রেরণার অনেক অনুঘটক আমরা খুঁজে পেয়েছি। স্যারের দীর্ঘায়ু কামনা করছি, এবং স্যারের জীবন থেকে এবং আজকের এই পডকাস্ট থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম, সেই শিক্ষাগুলোর যাতে কাজে লাগিয়ে আমরা নিজেদের জীবনকে আলোকিত করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।